এখন যদি আওয়ামী লীগ মাঠে থাকতো পরিস্থিতিটা কি হতো? ইউনূসের পক্ষে একদিনও শান্তিতে দেশ শাসন করা সম্ভব হতো? এখানেই আওয়ামী লীগ আর বাকি রাজনৈতিক দলগুলোর মধ্যে পার্থক্য, আর এ কারণেই কোনোদিন আওয়ামী লীগকে রাজনীতি থেকে নিশ্চিহ্ন করা সম্ভব নয়। কথা পরিষ্কার? সজীব ওয়াজেদ জয় ট্রাম্পের সাথেও কিন্তু যোগাযোগ করার করছে, ট্রাম্পের সাথে দেখা করে তিনি অনেক কথা আলোচনা হতে পারে তার লবিস্ট ফার্মের মাধ্যমে। বিশ্বের সকলভাবে মোটিভ যদি তৈরি করে ফেলতে পারে আওয়ামী লীগ, সজীব ওয়াজেদ জয়, ভারত এবং শেখ হাসিনা, অটোমেটিক্যালি বাংলাদেশও আওয়ামী লীগের রাজনীতি অ্যাক্টিভ হয়ে যাবে। ডক্টর যত চেষ্টা করুক কার্যক্রম নিষিদ্ধ রাখার পারবে না। ইউনূস সাহেবকে পালাতে হবে, এখন সেই অবস্থা চলে এসেছে। ভুটানের প্রধানমন্ত্রী তিনি যে এসেছিলেন, তিনি কতগুলো বার্তা দিয়েছেন। ইউনূসের আর কোনো রাস্তা নেই। আন্তর্জাতিক প্রেশার, ভারতের প্রেশার এমনভাবে তাকে ঘিরে ধরেছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আরেকটি নতুন নিউজে আপনাকে স্বাগতম। দর্শক, বাংলাদেশে বিদ্যমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আরেকটি নতুন নিউজ নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছে। বিশেষ অংশ ইতিমধ্যে আপনারা দেখেছেন। দর্শক, আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই দর্শক, দেরি না করে ভিডিওটি একটি লাইক দিয়ে সম্পূর্ণ ধারাবাহিকভাবে ভিডিওটি দেখতে থাকুন। দর্শক, যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেওয়ার জন্য। চলুন দর্শক, আর দেরি না করে ভিডিওর মূল অংশগুলো দেখে আসি। নিশ্চিহ্ন হয়ে যাবে, আওয়ামী লীগ মুসলিম লীগের পরিণতি বরণ করবে, শেখ হাসিনা শেষ, শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরতে পারবেন না, আওয়ামী লীগ আর শেখ হাসিনা নিয়ে এসব বিশ্লেষণের চোটে এখন টেকাই মুশকিল। আরে বাবারা, বিগত 15 মাসে কি বোঝা যায়নি যে আওয়ামী লীগ নিশ্চিহ্ন হওয়ার মতো দল নয়? নিষিদ্ধ করা থেকে শুরু করে লাখ লাখ আওয়ামী লীগ নেতাকর্মীকে আটক করে আর সর্বশেষ আওয়ামী লীগ নেতা শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায় দিয়েও কি আওয়ামী লীগকে কোনোভাবে দমানো গেছে? আচ্ছা, ধরলাম এদের কথাই ঠিক, আওয়ামী লীগকে সরকার নিশ্চিহ্ন করে দিচ্ছে। আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দিয়ে যাদেরকে রাজনীতিতে এনেছে, সেই বিএনপি, জামায়াত, এনসিপি, এদের মধ্যে কেউ কি একবারও প্রমাণ করতে পেরেছে যে তারা আসলে জনগণের রাজনীতি করছে বিগত 15 মাস নিজেদের উন্নতি করা ছাড়া, দখলবাজি ছাড়া, ব্যবসা বাণিজ্য করা ছাড়া, টেন্ডারবাজি করা ছাড়া? কেউ কি দ্রব্যমূল্য নিয়ে, কলকারখানা বন্ধ হওয়া নিয়ে, চাকরি না থাকা নিয়ে, জীবনের ব্যয় বাড়া নিয়ে, বন্দর বিদেশিদের হাতে দিয়ে দেওয়া নিয়ে একটা বাক্য উচ্চারণ করেছে? ভাবুন তো, এখন যদি আওয়ামী লীগ মাঠে থাকতো পরিস্থিতিটা কি হতো? ইউনূসের পক্ষে একদিনও শান্তিতে দেশ শাসন করা সম্ভব হতো? এখানেই আওয়ামী লীগ আর বাকি রাজনৈতিক দলগুলোর মধ্যে পার্থক্য, আর এ কারণেই কোনোদিন আওয়ামী লীগকে রাজনীতি থেকে নিশ্চিহ্ন করা সম্ভব নয়। কথা পরিষ্কার? যদি পরিষ্কার না হয়ে থাকে আরো পরিষ্কার করে বোঝাই। বিশ্লেষণটা এভাবে শুরু করি। আওয়ামী লীগকে যেভাবে আঘাত করা হোক, যত ভয়ঙ্কর উত্থান পতনের ভিতর দিয়ে যাক দলটি, তার সমর্থক গোষ্ঠী বদলায় না। দাদা, বাবা, এখন সন্তান, অর্থাৎ যে দলটি তিনটি প্রজন্মের রাজনৈতিক স্মৃতি গঠন করেছে, মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে, স্বাধীনতা এনেছে, যাদের হাতে বাংলাদেশ রাষ্ট্র গঠনের শুরুটা হয়েছে, আর যারা বাঙালি জাতীয়তাবাদের আবেগ অর্থাৎ মুক্তিযুদ্ধের চেতনাকে নিজের ভিতরে ধরে রেখেছে, তাদেরকে রাতারাতি রাজনৈতিক ভূত করে ফেলা সম্ভব? রাজনৈতিক মানচিত্র থেকে সরিয়ে ফেলা সম্ভব? সেটা সম্ভব নয়। আর কেন সেটা সম্ভব নয় তার উত্তরে বলতে চাই যে সেটা শুধু আবেগের কারণে না, দলটির সমস্ত গোষ্ঠীর সংখ্যাকেও আপনার ধর্তব্যে নিতে হবে। আপনি পত্রিকার পাতা খুলুন কিংবা ইউটিউব বা ফেসবুক খুলুন, আওয়ামী লীগ বিদ্বেষী কিংবা নিরপেক্ষ সেজে আওয়ামী লীগকে জ্ঞান দিতে আসা বহু জনকে দেখবেন সমানে লিখে যাচ্ছে বা বলে যাচ্ছে যে আওয়ামী লীগ নাকি শেষ, বিলুপ্ত, আর কোনোদিন নাকি ফিরতে পারবে না। মজার ব্যাপার হলো, কথাটা যত জোরে বলা হয় ততটা দুর্বল শোনায় তাদের বক্তব্য আর যুক্তি। কারণ বাস্তবতা অন্যরকম, বাস্তবতা ভিন্ন। দেশ জুড়ে ভয়, দমন পীড়ন, মামলা, নিষেধাজ্ঞা, এরকম নজিরবিহীন পরিস্থিতির পরও দলটির লক্ষ লক্ষ সমর্থক কোথাও বিলীন হয়নি। কেউ রূপ বদল করে অন্য দলে যায়নি, কেউ মতাদর্শ বদলায়নি, বরং আঘাত যত বাড়ছে, যত গভীর হচ্ছে, তাদের আবেগ আর প্রত্যয় ততই যেন বাড়ছে। এটা এমন একটি রাজনৈতিক আচরণ যাকে স্রেফ প্রশাসনিক নির্দেশে নিষিদ্ধের আদেশ দিয়ে নিশ্চিহ্ন করা যায় না। আওয়ামী লীগ যে এখনো কম বেশি 40% মানুষের সমর্থন ধরে রেখেছে, বেশিরভাগ বিশ্লেষক নীরবে এটা মানবেন, প্রকাশ্যে স্বীকার করতে তাদের লজ্জা লাগবে নিশ্চিত। কারণ সাম্প্রতিক সময়ে নগ্ন দমন পীড়নের মধ্যেও গ্রামে গঞ্জে, শহরের অলিতে গলিতে দেখা যাচ্ছে তারা জড়ো হচ্ছে, ছোট ছোট মিছিল প্রতিরোধ করে যাচ্ছে এই অনাচার অবিচারে। এগুলো তো শূন্যে জন্মায় না, এগুলো আসে সেই ভিত্তি থেকে যার শিকড় বহু দশকের অভিজ্ঞতা, পরিবার ভিত্তিক রাজনৈতিক পরিচয় আর ইতিহাস স্মৃতির ভেতরে ঢুকে আছে বলেই এখানে একটা ভুল ধারণা ভেঙে দেওয়া দরকার। রাজনৈতিক দল টিকে থাকে শুধু সংগঠনের জোরে না, ভোটের সংখ্যায়ও না। দলটি টিকে থাকে আসলে সমাজের গভীর মানসিক গঠনের উপর বা গঠনের কারণে। আওয়ামী লীগ সেই জায়গা দখল করে রেখেছে তিনটি প্রজন্ম ধরে। দাদা তার যৌবনে আওয়ামী লীগের হয়ে পাকিস্তানকে হটিয়ে স্বাধীনতা এনেছে, বাবা স্বাধীন বাংলাদেশে গত 54 বছর ধরে আওয়ামী লীগের পক্ষে থেকে মুক্তিযুদ্ধের দায় মিটিয়েছে, আর এখন ছেলে আওয়ামী লীগের হয়ে রাস্তায় নেমেছে। যে পরিবার 1971 জীবন দিয়েছে, যে পরিবার 1990 গণ আন্দোলনে রাস্তায় নেমেছে, যে পরিবার 2001 নির্যাতন দেখেছে, সেই পরিবার সহজে তার রাজনৈতিক পরিচয় বদলাবেন না। এটা তো স্বাভাবিক। এটা যে এক ধরনের স্মৃতি পরম্পরা, যেটা এখনো দেশের সবচেয়ে বড় রাজনৈতিক পুঁজি এই আওয়ামী লীগের। আপনার সেটা মনে হয়? তাই যদি কেউ বলে যে আওয়ামী লীগ বিলুপ্ত, এই কথাটা টিকবে না একটি মাত্র সহজ কারণে। বিলুপ্ত হওয়ার জন্য দলকে জনশূন্য হতে হয়, সমর্থক শূন্য হতে হয়। ভয়াবহ দমন পীড়নেও নয় মানুষ দল ছেড়ে গেছে, বরং 2024-এর পর যত অত্যাচার নেমে এসেছে ততই তাদের সমর্থকদের মানসিক সংহতি বেড়েছে। তারা হয়তো আজ একত্রিত হয়ে রাস্তায় হাঁটে না, তার মানে এই নয় যে তারা সমর্থন সরিয়ে নিয়েছে।
ভয় মানুষের আচরণ থামাতে পারে কিন্তু বিশ্বাস বদলাতে পারে না। এটাই আওয়ামী লীগের সবচেয়ে বড় শক্তি, বড় ভিত্তি, বড় ন্যায্যতা। এবার আসল প্রশ্নটা আসি, ধরুন আওয়ামী লীগ এখন তার স্বাভাবিক রাজনৈতিক ছন্দে ফিরে এসেছে এবং যদি আজ এই মুহূর্তে কি সুষ্ঠু নির্বাচন হয়, কে জিতবে বলে আপনার মনে হয়? উত্তরটা আপনাদেরকে একটু ঠান্ডা মাথায় ভাবতে হবে। বাংলাদেশের নির্বাচন ইতিহাস বলছে যখনই নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে দুটি জিনিস ঘটেছে। এক, ভোটের হার বেড়েছে, আর দুই, আওয়ামী লীগ তার ভিত্তিগত সমর্থনকে ভোটে রূপ দিতে পেরেছে, মানে ক্যাশ করতে পেরেছে ভোটের মাধ্যমে। 1991 বলছে সে কথা, কত ভোট পেয়েছিল, কত ভোটের ব্যবধানে জিতেছিল বলুন তো? 1996 সালে তো আওয়ামী লীগ জিতেছে। 2008 সাল যখনই ভোটের মাঠ খুলেছে আওয়ামী লীগের ভোট কখনো 30% নিচে যায়, আবার কখনো 45-50% পর্যন্ত গেছে, অর্থাৎ 40% স্থায়ী ভিত্তি দলটির আছে। এবং এই ভিত্তি কেবল নগর নয়, গ্রামেও। এমনকি 2001 সালের ওই লতিফুর রজার খলিলের ভাইরা ভাই মার্কা নির্বাচনেও আওয়ামী লীগের কিন্তু ভোট কমেনি, ভোট বেড়েছে, আসন কমেছে। এই বিস্ময়কর কাণ্ড তো বাংলাদেশে ঘটেছে সে সময়, তাই না? এই মুহূর্তে দেশের যে পরিস্থিতি, হত্যা, ঘরবাড়ি দখল, মামলা, গ্রেপ্তার, নিষিদ্ধ রাজনীতি, এসবের ফলে আওয়ামী লীগের ঘরানার মানুষের উপর যে অসহায়ত্ব নেমে এসেছে, যে চাপ নেমে এসেছে, সেটি তাদের জন্য উল্টো এক ধরনের সহানুভূতির পুঁজিও তৈরি করছে। মানুষ রাজনীতিকে ভালো মন্দের পাল্লায় মাপতে গিয়ে তুলনা টানে, আর সেই তুলনার জায়গায় আজকের শাসকদের আচরণ শেখ হাসিনার সরকারকে বুলিয়ে দিচ্ছে। ক্রোধে বলা কথাগুলো বদলে যাচ্ছে, মনে দুঃখ জমছে। এখন মানুষ বলতে শুরু করেছে, আগের আমলে অন্তত ভয়টা এত ছিল না, অন্তত রাষ্ট্র এত ভাঙাচোরা ছিল না। এই মনস্তত্ত্ব ভোটের বাক্সে বড় ভূমিকা রাখবে, তাতে কোনো রকম সন্দেহ নেই। আরেকটা বিষয় আছে, আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও আওয়ামী বিরোধী রাজনৈতিক দল মানে বিএনপি, জামায়াত, এনসিপির অবস্থানে কোনো নৈতিক গ্রহণযোগ্যতা তৈরি হয়নি সাধারণ মানুষের জন্য। হয়েছে বলে আপনার মনে হয়? বিএনপি, জামায়াত হোক, এনসিপি, এবি, গণ অধিকার, এসব নতুন গোষ্ঠী হোক, তাদের কেউই এখনো সমাজের একটা বড় অংশকে বোঝাতে পারেনি যে তারা দেশের জন্য বেশি স্থায়ী, বেশি দায়িত্বশীল বা বেশি গ্রহণযোগ্য বিকল্প আওয়ামী লীগের চাইতে। এমনকি তারা কখনোই জনগণের জন্য একটা কথা বলেনি। তারা সবসময় নিজেদের জন্য রাজনীতি করে যাচ্ছে। রাজনীতির মাঠে যখন প্রভাবশালী কোনো বিকল্প দৃশ্যমান হয় না, তখন পুরনো দলগুলোই আবার ফিরে আসে। আর এই যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এরা কখনোই বাংলাদেশের পক্ষে কথা বলছে না। মুক্তিযুদ্ধকে তারা রিসেট বাটন দিয়ে সরিয়ে দিয়েছে। এটা কি বাংলাদেশের মানুষ দেখছে না? এটা শুধু বাংলাদেশের ইতিহাস নয়, পাকিস্তান, ভারত, নেপাল সবার ইতিহাসে দেখা গেছে একই জিনিস। তার মানে আওয়ামী লীগকেই মানুষ ফেরাবে, তাতে কোনো সন্দেহ নেই। আর সে কারণেই নির্বাচন থেকে আওয়ামী লীগকে দূরে রাখতে হচ্ছে। এখানে আরেকটি মনস্তাত্ত্বিক বাস্তবতা আছে, সেটা হচ্ছে আওয়ামী লীগকে যে বটগাছ বলা হয় সেটা নিছক উপমা নয়, রাজনীতির বটগাছ। এটা সত্যি বহু প্রজন্মে মিশে থাকা এক সাংস্কৃতিক রাজনৈতিক ধারা। এই ধারার মানুষ জানে নেতৃত্ব ভেঙেছে, পাখামো ভেঙে গেছে, কিন্তু ধারণাটা ভাঙেনি। আর কোনো রাজনৈতিক তত্ত্বই এটা ধরে না যে এত বড় ধারণা একদিনে বিলীন হয়ে যায়। এটা প্রশ্নই আসে না, এটা একদিনে সম্ভব নয়। এবং এক ইউনুসের পক্ষে আওয়ামী লীগকে বিলীন করা সম্ভব না। এরকম আরো 10-12টা ইউনুসের জন্ম নিতে হবে। এখন যারা দাবি করছেন যে আওয়ামী লীগ শেষ, তাদের যুক্তি আসলে বিদ্বেষপ্রসূত আর প্রতিপক্ষ মনোভাবের উপর দাঁড়িয়ে আছে। আজ যে বুদ্ধিজীবী এই কথা বলছেন, তারাই আবার বলছেন যে দেশে মৌলবাদের উত্থান হচ্ছে, ভয়ঙ্কর ধর্মাশ্রয়ী মৌলবাদীরা ক্ষমতা দখল করতে যাচ্ছে, আইন শৃঙ্খলা খারাপ, প্রশাসন বিভক্ত, জাতীয় রাজনীতিতে স্থায়ী কোনো ভারসাম্য নেই। কিন্তু প্রশ্ন হলো, এই শূন্যতা কে পূরণ করবে? যে দল 40% মানুষের আবেগকে এখনো ধারণ করে, সেই দল ছাড়া এই বড় শূন্যতা কে পূরণ করবে বলুন তো? এখানে এসে তাদের যুক্তি ভেঙে পড়ে। ওই যে কথা আছে না, এটিপে মার খা গায়া ইন্ডিয়া, এখানেই তারা মার খেয়ে যায়। ব্যক্তি শেখ হাসিনা এবং তার দলের রাজনৈতিক অবস্থান এ দুটি ভিন্ন বিষয়, আলাদা বিষয়। রাষ্ট্রনেতা হিসেবে তার ব্যর্থতা থাকতে পারে, কর্তৃত্বপরায়ণ আচরণ নিয়ে আপনারা সমালোচনা করতে পারেন, অনেক ভুল থাকতে পারে তার, কিন্তু ভুল মানেই দল হিসেবে যে আওয়ামী লীগ বিলুপ্ত হওয়ার কারণ ঘটবে তা তো নয়। রাজনীতিতে ভুলের শাস্তি হয় নির্বাচন দিয়ে, সময় দিয়ে, দল নিষিদ্ধ করে নয়। ইতিহাসের বিচারও তাই বলে। ভারতের কংগ্রেস, পাকিস্তানের পিপলস পার্টি, শ্রীলঙ্কার SLFP সবাই ভয়াবহ পতন দেখেছে, কিন্তু ফিরেছে তো, কারণ তাদের ভিত্তি সমাজে ছিল। আওয়ামী লীগের ক্ষেত্রেও সেই গল্পটাই সত্য। তার মানে এখন যারা ভাবছেন আওয়ামী লীগ আর কোনোদিন উঠতে পারবে না, তাদের ভুলটা হচ্ছে তারা রাজনীতিকে রাষ্ট্র ক্ষমতার চশমা দিয়ে দেখে। ক্ষমতায় না থাকলেই দল শেষ, এটা ভুল ধারণা। এটা ক্ষমতা কেন্দ্রিক রাজনীতির একটা, বাংলাদেশের যে ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি তার একটা আপনি তাদের দালাল, তাদের দোষ। বিএনপি 2009 থেকে 2023 পর্যন্ত প্রায় কি অবস্থায় ছিল বলুন? তাদের হাজার হাজার নেতাকর্মী জেলে ছিল বলছে, মামলা দমন কিছুই তো বাদ যায়, তারপরও বিএনপি বিলীন হয়। তাহলে আওয়ামী লীগ, যার ভিত্তি বিএনপির চেয়ে অনেক গভীর, অনেক শক্ত, সেই দলকে সহজে ভেঙে পড়বে বলে মনে হচ্ছে? বিএনপি নেতাকে তো দেওয়া হয়েছিল, জেলে দেওয়া হয়েছিল, কি হয়েছে? যদি আজ বাংলাদেশে সকলের জন্য রাজনীতি উন্মুক্ত করে দেওয়া হয়, আওয়ামী লীগ তার স্বাভাবিক রাজনৈতিক শক্তি নিয়ে মাঠে নামতে পারে, যদি নির্বাচনের মাঠ পুরোপুরি উন্মুক্ত এবং সবার জন্য সমান করা হয়, ভয় হুমকি সরিয়ে দেওয়া হয়, মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারে, আওয়ামী লীগ অন্তত 40% ভোট পাবে। এটা অত্যন্ত স্বাভাবিক হিসাব। আর এই 40%ই এই দলটিকে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি হিসাবে প্রমাণ করে, বানায় বা বানিয়েছে। এই 40 ভাগই আসলে শেখ হাসিনাকে নেতা মানে। মাঠে প্রতিদ্বন্দ্বী 3 ভাগ হয়ে থাকলে 40% 1 লাখের সরকার গঠন যথেষ্ট, তাই তো? ধরলাম সরকার গঠন করলো না, অর্থাৎ সকল ধরনের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করা মানেই আওয়ামী লীগকে রাজনীতির মূল টেবিলে ফিরতে দেওয়া। এমনকি যদি সরকার গঠন না করে,
কিন্তু সর্ববিরোধী দল হিসাবে আওয়ামী লীগ দেশের মানুষের পক্ষে কথা বলতে পারবে, গণতন্ত্রকে অন্তত নিহত হওয়া থেকে বাঁচাবে। বিভক্ত গণতন্ত্রকে হত্যা করতে হবে। রাজনীতি কখনো শূন্যতায় চলে না, মতাদর্শ, স্মৃতি, সংগঠন, মানুষ সব মিলিয়ে একটি দল টিকে থাকে। আওয়ামী লীগ সেই পরীক্ষাগুলোর প্রতিটিতে আগেও উতরে গেছে, এখনো উতরে যাচ্ছে, ভবিষ্যতেও টিকে থাকবে, সন্দেহ নেই। আওয়ামী লীগকে যদি রাজনীতির বটগাছ হিসেবে চিন্তা করি, তবে কথায় আছে যে ঝড় যত তীব্র হয় বটের শেকড় তত গভীরে গিয়ে বটকে মহিরুহ করে তোলে। ঝড় কখনো কখনো ডাল ভাঙে বটে, কিন্তু গাছটি উপরে পড়ে না। আওয়ামী লীগের রাজনৈতিক গল্পটাও ঠিক সেটাই। ঝড় হচ্ছে প্রচন্ড ঝড়, আওয়ামী লীগের শিকড় আরো গভীরে যাচ্ছে, ডাল হয়তো দুটা ভাঙছে, কিন্তু রাজনীতির বটগাছ আওয়ামী লীগ টিকে ছিল, টিকে আছে, টিকে থাকবে। আমার সঙ্গে আপনি একমত হন না হন তাতে সত্য বদলাবে। এটাই সত্য, এটাই সত্য, এটাই সবচেয়ে বড় সত্য। সজীব ওয়াজেদ জয় ট্রাম্পের সাথেও কিন্তু যোগাযোগ করার খুব চেষ্টা করছে। হয়তোবা ট্রাম্পের সাথে দেখা করে তিনি অনেক কথা আলোচনা হতে পারে, সেটার চেষ্টা চলছে তার লবিস্ট ফার্মের মাধ্যমে। শুধু তাই নয়, এই আন্তর্জাতিক যে রাজনীতি আছে সেটাও কিন্তু অনেক ক্ষেত্রে বাংলাদেশের রাজনীতির সাথে জড়িত। বাংলাদেশ এখন আন্তর্জাতিকভাবে অনেক প্রেশার আছে শেখ হাসিনা না থাকার কারণে। এখন বলতে পারেন শেখ হাসিনা আন্তর্জাতিকভাবে এত গুরুত্বপূর্ণ কেন? তার মেইন রিজন হচ্ছে বিশ্বের অনেক বড় বড় দেশের সাথে ব্যক্তিগত সম্পর্ক আছে শেখ হাসিনা। প্রথমত ফ্রান্সের যে প্রেসিডেন্ট আছে বা ফ্রান্সের যে প্রধানমন্ত্রী আছে, যাই বলেন না কেন ম্যাক্রন, তার সাথে ব্যক্তিগত সম্পর্ক আছে শেখ হাসিনার সাথে। এত ভালো সম্পর্ক থাকার কারণে যখন ফ্রান্সে গিয়েছিলেন ডক্টর ইউনূস, ফ্রান্সের প্রধানমন্ত্রী কিন্তু ডক্টর ইউনূসের সাথে দেখা করেন। শুধু তাই নয়, সিঙ্গাপুরের এখন যে নতুন প্রধানমন্ত্রী হয়েছেন তার সাথেও কিন্তু এই আওয়ামী লীগের খুব ভালো একটা সম্পর্ক আছে, এবং সামিট গ্রুপের যে চেয়ারম্যান তার সাথে ডাইরেক্টলি সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর সাথে সম্পর্ক আছে। এবং এখন যে ভুটানের মধ্যে যে প্রধানমন্ত্রী আছে বা ভুটানের রাজা বাংলাদেশে এসেছে সফরে, সে কিন্তু সজীব ওয়াজেদ জয়ের ক্লাসমেট। হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না। ভুটানের রাজা কিন্তু বাংলাদেশে এমনি আসে নাই, ওনাকে পাঠানো হয়েছে ভারত কিছু বার্তা দিয়ে। কারণ কিছুদিন আগেও কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভুটানের রাজার সাথে বৈঠক করেছে। তাই বিশ্বের অনেক বড় বড় প্রভাবশালী দেশ বলেন, প্রভাবশালী দেশ ছাড়াও আরো গুরুত্বপূর্ণ যে সকল দেশ আছে, সকল দেশের সাথে আওয়ামী লীগের সুসম্পর্ক, এবং আমেরিকাও এখন আওয়ামী লীগের সাথে খুব ভালো একটা সম্পর্ক করতে যাচ্ছে একমাত্র লবিস্ট ফার্মের মাধ্যমে এবং সজীব ওয়াজেদ জয়ের কূটনীতিক খেলার মাধ্যমে। অনেকেই বলতে পারেন যে যত কূটনীতিক খেলা খেলুক, যতদিন পর্যন্ত ডক্টর ইউনূসকে সরাতে পারবে না, যতদিন পর্যন্ত আওয়ামী লীগ মাঠের রাজনীতিতে চাঙ্গ হতে পারবে না, ততদিন পর্যন্ত আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবে না। আরে ভাই, ইন্টারন্যাশনালি কূটনীতিকভাবে সকল দেশকে যখন গুছিয়ে ফেলবে, সকল দেশ যখন আওয়ামী লীগকে সমর্থন করবে এবং কূটনীতিকভাবে বাংলাদেশে প্রেশার দেওয়া শুরু করবে, অটোমেটিক্যালি রাজপথে আওয়ামী লীগ নেমে পড়বে এবং অটোমেটিক্যালি বাংলাদেশের রাজনীতি ফিরে আসবে এবং শেখ হাসিনা আবার বাংলাদেশে ঢুকে যাবে। জাস্ট সময়ের ব্যাপার। এটা আপনাদের কাছে মনে হতে পারে কাল্পনিক, অনেকে মনে করতে পারে এটা স্বপ্ন চিন্তা করতেছে। আরে ভাই, ইতিহাসে এরকম অনেক ঘটনা ঘটেছে, কথা বুঝেন না। আর আওয়ামী লীগ চুনুপুটি দল না, আর আওয়ামী লীগের কাছে হিউজ পরিমাণে টাকা আছে এবং জনসমর্থন আছে, বিশ্বের বড় বড় বাগাবা দেশের সাথে সম্পর্ক আছে। রাশিয়ার প্রেসিডেন্টের সাথে সম্পর্ক ভালো, এখন আমেরিকার প্রেসিডেন্টের সাথে সম্পর্ক ভালো করার চেষ্টা করা হচ্ছে এবং যোগাযোগ স্থাপন করার চেষ্টা করে বাংলাদেশের ব্যাপার নিয়ে কথা বলারও চেষ্টা করা হচ্ছে। এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে কেমন সম্পর্ক আওয়ামী লীগের আমরা সকলেই জানি। শুধু তাই নয়, সৌদি আরবের সালমানের সাথে আওয়ামী লীগের সাথে খুব ভালো সম্পর্ক। কাতারের যে এখন নতুন রাজা বলেন, নতুন বাদশাহ বলেন, তার সাথে খুব ভালো সম্পর্ক বাংলাদেশ আওয়ামী লীগের সাথে। আরব দেশগুলো বলেন এবং রাশিয়া বলেন, আমেরিকার সাথে সম্পর্ক ভালো করার চেষ্টা করা হচ্ছে। ভারতের সাথে তো সম্পর্ক ভালো আছে। তাই সজীব ওয়াজেদ তার খেলা ভালো মতো খেলছে এবং তিনি বিশ্বের বড় বড় মিডিয়ার মধ্যেও কিন্তু এখন টকশোতে আসছে এবং আলোচনা করছে। ভাইরাল হয়ে যাচ্ছে সকল ভিডিও। শেখ হাসিনা কিন্তু দেখেন আনলক করে দেওয়ার পরে সকল জায়গায় এখন বিবৃতি দিচ্ছে। আল জাজিরা বলেন, বিবিসি বলেন, সকলে কিন্তু এখন শেখ হাসিনার পক্ষে এবং আওয়ামী লীগের পক্ষে কথা বলছে। এগুলো এমনি এমনি হচ্ছে না, এগুলো কূটনীতি খেলার কারণেই হচ্ছে। সকল কিছু শেখ হাসিনা, ভারত এবং সজীব ওয়াজেদ জয় তারা মিলেই করছে ব্যাপারগুলো। বিশ্বের সকলভাবে মোটিভ যদি তৈরি করে ফেলতে পারে আওয়ামী লীগ, সজীব ওয়াজেদ জয়, ভারত এবং শেখ হাসিনা, অটোমেটিক্যালি বাংলাদেশও আওয়ামী লীগের রাজনীতি অ্যাক্টিভ হয়ে যাবে। ডক্টর যতই চেষ্টা করুক কার্যক্রম নিষিদ্ধ রাখার পারবে না। বহির্বিশ্ব থেকেও কিন্তু শেখ হাসিনা ফাঁসি রায়কে নিয়ে জাতিসংঘ বলেন, হিউম্যান রাইটস ওয়াচ বলেন, এমনিস্টি ইন্টারন্যাশনাল বলেন, সকলেই কিন্তু বিবৃতি দিয়েছে এই ফাঁসি রায় সুষ্ঠুভাবে হয়নি, এটা আরো সুষ্ঠুভাবে তদন্ত করা যেত। এত তাড়াতাড়ি ফাঁসি রায় কিভাবে কার্যকর হয় সাবেক একজন প্রধানমন্ত্রী, অনেক বিষয়ে সমালোচনা চলছে। ডক্টর ইউনূস এখন বাধ্য হয়ে দেখেন জাতীয় পার্টিকেও কিন্তু কার্যক্রম নিষিদ্ধ করতে পারে নাই, এখন বাধ্য হয়ে জাতীয় পার্টিকেও কিন্তু নির্বাচন করার সুযোগ করে দিচ্ছে। ডক্টর ইউনূস ভালো করে জানেন আওয়ামী লীগ যদি কার্যক্রম নিষিদ্ধ থেকে তুলেও ফেলে এবং আওয়ামী লীগকে যদি নির্বাচন করার সুযোগও দেয়, তবুও ডক্টর ইউনূসের অধীনে আওয়ামী লীগ নির্বাচন করবে না। সে কারণে তিনি তার ইগোর কারণে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থেকে তুলতেছেও না এবং নির্বাচন যাতে করতে পারে সেদিকেও তিনি আগাচ্ছে না। আর আওয়ামী লীগ ডক্টর ইউনূসের অধীনে নির্বাচন করবে না, এটাই হচ্ছে বাস্তবতা। কিন্তু জাতীয় পার্টি এখন নির্বাচন করতে পারবে, সকল দল নির্বাচন করতে পারবে। কিন্তু এই সাধারণ নির্বাচনের ফলে পরবর্তী সময় বাংলাদেশে কি পরিস্থিতি হবে সেটা যে সরকার আসবে, বিএনপি বলেন, জামাত বলেন, যে আসুক, তখন বুঝতে পারবে মেইন খেলা। এখন জাস্ট কূটনীতিটা বহির্বিশ্বের কাছে আওয়ামী লীগ গুছিয়ে নিচ্ছে, এটাই হচ্ছে মেইন খেলা। নির্বাচন জন্য অপেক্ষা করছে। নির্বাচন এখন বানচাল করার চেষ্টা করতে পারে, কিন্তু নির্বাচন বানচাল না করলে জনগণ বুঝবে না যে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো সরকার আসলে তারা দেশ কিভাবে চালায়। যখন আমদানি রপ্তানি বন্ধ হয়ে যাবে, যখন বিশ্বের অনেক দেশ বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্য করতে চাইবে না, বলবে যে পাতানো নির্বাচন সরকারের সাথে আমরা কোনো লেনদেন করবো না, যখন দ্রব্যমূল্যের দাম বেড়ে যাবে, যখন ভারত বিদ্যুৎ বন্ধ করে দিবে, যখন ভারত এদিক দিয়ে আকাশপথ বন্ধ করে দিবে, এমন একটা পরিস্থিতি তৈরি হবে ওই সরকার ধরিমা না কেঁদে বাস, তখন নেগোসিয়েশন আসতে বাধ্য হবে। ওটাকে কেন্দ্র করে জনগণ তখন বাধ্য হয়ে আন্দোলন নামবে। আন্দোলন নামলে জনগণের সাথে বাংলাদেশ আওয়ামী লীগ একত্রিত হয়ে
তাদের দাবি আদায় করে দিবে, ওই সরকারের পতন হয়ে যাবে খুব ইজিলি। হয়তোবা স্টিমুলার চালিয়ে হত্যা গুম করে 4-5 বছর পর্যন্ত টেনে নিয়ে যেতে পারবে। পরবর্তীতে আবারও সরকার পদত্যাগ করার পরে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার আন্ডারে নির্বাচন হতে হবে। অলরেডি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার চলে এসেছে কোর্টের রায়ের মাধ্যমে, তখন 100% এভাবে হবে। এটা 100% লিখে রাখেন। আর ওই নির্বাচনে আওয়ামী লীগ খুব আরামসে ক্ষমতা আসবে, সেটা আমি আমার অনেক ভিডিওতে বলেছি, বারবার বলি কেন, জাস্ট আপনারা হতাশাগ্রস্ত যাতে না হন, যাতে হাল না ছাড়েন। হচ্ছে ভুটানের প্রধানমন্ত্রী, তিনি যে এসেছিলেন তিনি কতগুলো বার্তা নিয়েছিলেন। বার্তা হচ্ছে একটা, প্রথম যদি আপনি ধরেন ভারতের সঙ্গে বিবাদ করে আপনি কতদিন থাকতে পারেন। ভারত একটা মহাদেশ, আপনাকে চারদিকে ঘিরে রয়েছে, একদিকে সমুদ্র পথ যদি আটকে দেয় আর চারদিকে রাস্তা যদি আটকে দেয়, ভিসা যদি বন্ধ করে দেয়, খাদ্য যদি বন্ধ করে দেয়, বিদ্যুৎ যদি বন্ধ করে দেয়, জল বন্ধ করে দেয়, আপনার অয়েল অ্যান্ড গ্যাস যদি বন্ধ করে দেয়, আপনি আপনি কতদিন সাস্টেইন করতে পারবেন? আপনি বন্ধু রাষ্ট্র হচ্ছেন পাকিস্তান, সমুদ্র পথ দিয়ে আপনাকে পাকিস্তানের মতো রাষ্ট্রকে আপনি বিশ্বাস করেন? আমরা 100% ভারতের উপর নির্ভরশীল, কিন্তু ভারত আমাদের বিন্দুমাত্র ক্ষতি করে। ফলে আপনারা যেটা করছেন সেটা কিন্তু আপনারা কুড়ুলে পা বাঁধছেন। ভারতবর্ষ ধৈর্যশীল দেশ, ভারতবর্ষ ধৈর্য দেখায়, কিন্তু এখন আপনারা ঠেলতে ঠেলতে এমন জায়গায় পৌঁছে দিয়েছেন যে এটা এখন ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। ফলে আপনারা এই ব্যাপারটাকে এমনভাবে মেটান, অ্যামিকেবলি সেটেলমেন্ট একটা করুন, যাতে আপনারাও বেঁচে থাকেন, ভারতবর্ষ সন্তুষ্ট থাকে। ভারতবর্ষ কোনোদিনই আপনাদের গিলে খেতে আসে। আপনাদের থেকে ছোট রাষ্ট্র আমাদের একটা 7-8 হাজার আমাদের সেনাবাহিনী রয়েছে, সেটা ওই শুধু বর্ডার পাহারা দেওয়ার জন্য, বাকিটা সব ভারতবর্ষ থাকে। আপনি যদি মনে করেন নেপাল থেকে আপনি বিদ্যুৎ কিনবেন, ভুটান থেকে, আমাদের দেশ থেকে বিদ্যুৎ কিনবেন, আনবেন কোত্থেকে? সেটা তো হচ্ছে মানে ল্যান্ডের ওপর দিয়ে, ভারতের ল্যান্ডের ওপর দিয়ে। ভারত যদি পারমিশন না দেয়, আমার সঙ্গে আপনার চুক্তি হলো, এই যে কতগুলো এমওইউ করলাম আপনার সঙ্গে, এই এমওইউটা কিন্তু সমস্ত ভারত ভিত্তিক, ভারতের জমি ব্যবহার করি এমওইউ। এখন যদি এই ভারত যদি বন্ধ করে দেয়, তার ল্যান্ডটা ইউজ করা বন্ধ করে দেয়, এই এমওইউ এর কোনো দাম থাকবে? আপনি আমায় বলুন। এটা 40 মিনিটের বৈঠক হওয়ার কথা ছিল, সেই বৈঠকটা হয়ে গেছে 120 মিনিট, প্রায় 2 ঘন্টার মতো বৈঠক হয়েছে। ইউনূস কোনো কথা বলতে পারে, একটা কথা বলতে পারে, চুপচাপ ছিল। কমনওয়েলথের মহাসচিব সাহারা আলী বসরে তিনি এসেছেন। তিনি এসে 4 দিনের সফরে তিনি এসেছেন গতকালকে। এসে উনি যেটা বলেছেন সবার সঙ্গে দেখা করে, কার কার সঙ্গে দেখা করেছেন বলছি, যে এক হচ্ছে অবৈধ বিচার অবিলম্বে স্থগিত করতে হবে। শেখ হাসিনা সম্পর্কিত অবৈধ যে বিচার পদ্ধতি, সেই বিচার পদ্ধতি অবিলম্বে স্থগিত করতে হবে, মানে তুলে নাও। এসব কমনওয়েলথ মানবে না, পরিষ্কার ইঙ্গিত। ইনক্লুসিভ ইলেকশন করুন এবং সকল দলকে নিয়ে, মানে অন্তর্ভুক্তিমূলক, অংশগ্রহণ নয়, অন্তর্ভুক্তিমূলক। আপনি যদি বলেন ইনক্লুসিভ ইলেকশন, সবাই এসে আমার সঙ্গে জড়ো হয়ে সবাই তো ভোট দিয়েছে, ওটাই অন্তর্ভুক্তি ইলেকশন নয়। অন্তর্ভুক্তিমূলক, প্রত্যেকটা দলকে আপনাদের সঙ্গে নিয়ে ভোট করতে হবে। উনি বসেছিলেন বিএনপি, জামাত, জাতীয় পার্টি, আওয়ামী লীগের হোসেন চৌধুরীর সঙ্গে এবং 14 দলীয় জোটের সঙ্গে। সরি, গলা খুব ধরে গেছে। এছাড়া সম্পাদক পরিষদের 3 জনের সঙ্গে উনি বলেছিলেন, নামটা আমি উল্লেখ করছি, ইচ্ছে করেই উল্লেখ করছি। 3 জনের সঙ্গে সব কথা বলেছেন। কথা বলে উনি অবস্থা বোঝার চেষ্টা করেছেন যে বাংলাদেশের সত্যিকারের অবস্থাটা কি। 3 জনই খুব নামকরা সম্পাদক, এটা আপনারা নিজেরা বুঝতে পারবেন। একটু 2-4 মেলান, তাহলেই ইঙ্গিতটা বুঝে যাবেন যে এই মুহূর্তে কারা কারা নামী সম্পাদক আছেন এবং ইউনূসের এই কাজগুলো সমর্থন করছেন না। তারপরে একাধিক উপদেষ্টার সঙ্গে কথা বলেছেন, একাধিক উপদেষ্টা। এবার যখন উনি ইউনূসের সঙ্গে দেখা করেন, ইউনূস যে বইটা সবাইকে দিয়ে থাকেন, ভারতবর্ষের 7 সিস্টার্সের ম্যাপ আঁকা যে বইটা উনি দিয়ে থাকেন না, সেই বইটা হারিয়ে গেছে। সেই বইটা হয় ছাপার বাইরে আউট অফ প্রিন্ট হয়ে গেছে, আর হারিয়ে গেছে। সেই বইটা বদলে দেওয়া হয়েছে ফুল। তা এখন ভারতের চাপে বন্ধ হলো না কি বন্ধ হলো সেটা তো আমরা বলতে পারবো না, ইউনূস সাহেব বলতে পারবেন। যারা না টেনে এতক্ষণ ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
দর্শক, আপনাদের ব্যক্তিগত মন্তব্য কমেন্ট সেকশনে দিয়ে যাবেন, পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।